আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটা, টক্সিক গলগণ্ড কি? এখন এই যে গলগণ্ড যে রোগটা আমরা জানি এটা হচ্ছে থাইরয়েডের অভাবে বা থাইরয়েডে আয়োডিনের অভাবে হওয়া একটা রোগ। থাইরয়েডের অভাব বলতে হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা যেটা হচ্ছে আমাদের গলায় থাকে। এই জায়গাটায় যদি তুমি আয়োডিন জাতীয় খাবার কম খাও, মানে হচ্ছে লবণ বা খনিজ পদার্থ, ওগুলো যদি কম গ্রহণ করো, সেক্ষেত্রে ওই যে থাইরয়েডের এই সমস্যাটা দেখা যায়। অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরণের ফলে, এই যে থাইরক্সিন হরমোনটা এটা নিঃসৃত হয় হচ্ছে থাইরয়েড থেকে নিঃসৃত হয় থাইরক্সিন। আরেকটা হরমোন নিঃসৃত হয়, ওটা হচ্ছে ক্যালসিটোনিন। ওটার কথা এখানে আমাদের লাগবে না, এখানে হচ্ছে আমাদের গলগণ্ড রিলেটেড হচ্ছে থাইরক্সিন। এই যে হরমোনটা যদি অতিমাত্রায় নিঃসৃত হয় তখন যে গলাটা ফুলে যায়, এরকম একটা সমস্যা দেখা যায় যে গলা ফুলে যায়। এই রোগটাকে আমরা বলবো হচ্ছে টক্সিক গলগণ্ড। গলগণ্ড হয় হচ্ছে তোমার আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটা হয়। এরপরে কি বলছে দেখো তো, জেরোফথ্যালমিয়া কি? জেরোফথ্যালমিয়া হচ্ছে একটা তোমার ভিটামিনের অভাবজনিত একটা সমস্যা, যেই সমস্যাটা হইলে তোমার চোখে মানে দেখতে না পাওয়ার মতো একটা সমস্যা। আমরা রাতকানা যেই রোগটা জানি, রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ জাতীয় খাবার যদি তুমি কম খাও সেক্ষেত্রে তুমি রাতে বা অন্ধকারে কম আলোতে দেখতে পাবা না। ওই রাতকানার স্টেজটা মানে ওর অনেকগুলো স্টেজ আছে, একদম শেষের যে স্টেজটা যখন হচ্ছে তোমার চোখের কোষগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে জেরোফথ্যালমিয়া। দেখো তো ভিটামিন এ এর অভাবে হয় কিন্তু এই রোগটা, এটা মনে রাখা লাগবে। এটা হয় আয়োডিনের অভাবে গলগণ্ড, জেরোফথ্যালমিয়া বা রাতকানা হয় হচ্ছে ভিটামিন এ এর অভাবে। যখন চোখের সংবেদী রড কোষটা, দেখো রড কোষ আর কোন কোষ, আমাদের চোখে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আরেকটা হচ্ছে কোন কোষ। এই যে কোন কোষের কথা এখানে আমাদের আসবে না, আরেকটা হচ্ছে যে রড কোষটা, ওই রড কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা হচ্ছে চোখে দেখতে পাই না বা অস্ত্রোপচার পর্যন্ত চলে যায়। মানে এর ভয়াবহতাটা, রাতকানা ভয়াবহতা যখন অনেক বেশি হয়ে যায় তখন হচ্ছে ওইটারে আমরা জেরোফথ্যালমিয়া বলতেছি। এটা হচ্ছে তোমার অস্ত্রোপচারের মানে পর্যায় পর্যন্ত চলে যায়, অস্ত্রোপচার করেও হচ্ছে মাঝে মাঝে ঠিক করা যায় না। তাহলে এটা হচ্ছে জেরোফথ্যালমিয়া। এরপরে কি বলছে দেখো তো, মৌল বিপাক শক্তি কি? মৌল বিপাক শক্তি হচ্ছে, ধরো আমরা প্রতিদিন কাজকাম করতেছি, এই কাজকর্মগুলো করার জন্য, কথাবার্তা বলার জন্য, যে কোনো কাজ তুমি করো, তোমার কিছু শক্তির প্রয়োজন। এই শক্তিগুলো আসে হচ্ছে আমাদের শ্বসনের মাধ্যমে। এখন তুমি মনে করো একটা সিদ্ধান্ত নিলা যে আজকে তুমি কোনো কাজ করবা না, তোমার শক্তি অপচয় হইতে দিবা না। এমন সময় তুমি কি করলা যে সারাদিন আজকে আমি ঘুমায় থাকবো। এখন তুমি বিশ্রাম নিচ্ছ বা ঘুমায় আসো, তুমি কি নিঃশ্বাস বন্ধ করে ঘুমায় আসো? শ্বাস প্রশ্বাস কি বন্ধ করে রাখতেছো যে না আমি তো অলস জীবনযাপন করব, শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে না, আমি তো এখন আজকে পুরা দিন অলস জীবনযাপন করব, হৃৎপিণ্ড তুমি আজকে পাম্প করিও না, তুমিও আমার মতো বিশ্রাম নাও। অথবা তুমি শুয়ে আসো, তাহলে কি তোমার পি পটি পাবে না? এরকম কিছু শুয়ে থাকলেও তো আমাদের হিসি পায়। তাহলে এই যে কাজগুলা, এগুলো তো তোমার বন্ধ থাকতেছে না, তুমি হয়তো অলস জীবনযাপন করতেছো, শক্তি খরচ করবা না এই জন্য, কিন্তু এই যে ভেতরের শরীরের ভেতরের যে কাজকর্মগুলো দেখো, শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ডের কাজগুলা, তোমার রেচনের যে কাজটা, ওইগুলা কিন্তু চলতেছে। তাহলে ওইগুলোর জন্য যেই শক্তিটার প্রয়োজন, এই যে পেশিগুলো সংকোচন প্রসারণ হচ্ছে না, হৃৎপিণ্ড যখন পাম্প করতেছে ওর পেশিগুলো সংকুচিত প্রসারিত হচ্ছে, এই যে সংকোচন প্রসারণ বা এই যে শ্বাস প্রশ্বাসের ওই জায়গাগুলায় সার্বিক কাজ সাধিত হতে যে শক্তির প্রয়োজন হয়, ওইটাই হচ্ছে আমাদের মৌল বিপাক শক্তি। মানে তোমার দেহের অভ্যন্তরের কাজকামগুলো হওয়ার জন্য যে শক্তি লাগতেছে ওইটা হচ্ছে মৌল বিপাক শক্তি। এরপরে দেখো ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে আমরা খাদ্য পুষ্টিগুলা পরিমাপ করার জন্য যে এককটা ধরি ওটা হচ্ছে ক্যালোরি। মানে ক্যালোরির একক এটা হচ্ছে তুমি ফিজিক্সের ভাষায় একরকম পাবা, কেমিস্ট্রির ভাষায় একরকম পাবা, এখন এখানে বায়োলজিতে আরেক রকম পাবা। তাহলে চলো আমরা দেখি প্রথমে এখানে কি বলছে দেখো তো, 1 কেজি পানির বা 1 কিলোগ্রাম মানে 1 লিটার, কেজি কিলোগ্রাম বা লিটার যদি বলি একই পরিমাপ বোঝাচ্ছে। এই যে 1 লিটার পানির উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়াইতে থাকো, তখন তোমার যে তাপের প্রয়োজন হবে ওইটাই হচ্ছে কিলো ক্যালোরি। এখন তুমি ভাবতেছো ওমা দেহের ভিতরে পানি, এটা আবার কোত্থেকে আসলো, পানি আবার আমি গরম করব 1 ডিগ্রি করে বাড়াবো, কি জিনিস এটা? এখন যে তাপের পরিমাণ বলছে না, এই যে তাপের যে প্রয়োজন হয়, এখন তুমি যে খাবার গ্রহণ করতেছো ওখান থেকেও কিন্তু আমাদের তাপ উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। তাপ কিন্তু একটা শক্তি, তাই না? তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা জিনিস। তাপ হচ্ছে একটা শক্তি আর তাপমাত্রা হচ্ছে
একটা অনুভূতি আর কি, যেটার কারণে তুমি বুঝতে পারবা যে কোনো বস্তু অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ গ্রহণ করবে নাকি তাপ হারাবে। এখন এই যে দেখো, খাদ্যের ব্যাপারে যদি আসি, খাদ্য শক্তি বোঝানোর জন্য এখানে হচ্ছে তোমার ক্যালোরি বোঝায়, কারণ খাদ্যটা যে তুমি গ্রহণ করতেছো ওইটা ভেঙে যখন শক্তি উৎপন্ন করে বা তাপ উৎপন্ন করে, ওই জায়গায় হচ্ছে আমরা এই ক্যালোরি ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে এই বায়োলজিক্যাল টার্মে ক্যালোরি হচ্ছে তোমার এই যে যে খাবারটা গ্রহণ করতেছো ওই শক্তি পরিমাপ করার জন্য যে এককটা আমরা ব্যবহার করি। এরপরে বিশুদ্ধ খাদ্য কাকে বলে? কিরকম প্রশ্ন! বিশুদ্ধ খাদ্য কাকে বলে এটা কিন্তু আমরা সবাই বুঝি। সাজাই কিভাবে লিখবো দেখো তো, যে সকল খাদ্যে শুধু একটি পুষ্টি উপাদান থাকে, শুধু একটি পুষ্টি উপাদান থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ খাদ্য। যেমন কিছু কিছু খাদ্যে কি থাকে, তোমার অনেকগুলো উপাদান হচ্ছে মিলিতভাবে থাকে, অনেকগুলো পুষ্টি উপাদান কিন্তু আমরা একটা থেকে পাই, ওগুলাকে কি বলি? সুষম খাদ্য বলি। সুষম খাদ্যে আবার খাদ্যের 6টা উপাদানই থাকে। তাহলে বিশুদ্ধ হচ্ছে সেই খাদ্যগুলা যেগুলোতে শুধুমাত্র একটা উপাদানই থাকবে, একটা মাত্র পুষ্টি উপাদান থাকবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ খাদ্য উপাদান। বিএমআর কি আর বিএমআই কি, এই যে পঞ্চম অধ্যায় যেটা, এখানে তোমার এই দুইটা অংশ থেকে ম্যাথও কিন্তু আসে। বিএমআর দেখো, বডি না ব্যাসাল মেটাবলিক রেট, আর এখানে হচ্ছে তোমার বডি ম্যাস ইন্ডেক্স। এটা তো ফুল ফর্ম গেল, কিন্তু জিনিসটা কি আসলে? এখন মনে করো তুমি ওই যে সিদ্ধান্ত নিলা যে আজকে কোনো শক্তি খরচ করবা না, এমন সময় তুমি আজকে পুরা দিন বিশ্রাম নিছো। এই পূর্ণ বিশ্রামরত অবস্থায়ও তোমার শরীরে যেই শক্তিগুলা ব্যবহার হয়েছে, ওই যে কোথায় মৌল বিপাক শক্তিগুলা, ভিতরের কাজকামগুলো তো হচ্ছে, তোমার হার্ট পাম্প করতেছে, তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, ওইখানে যেই শক্তিগুলা খরচ হয় ওইটার পরিমাপ করার জন্য আমরা হচ্ছে বিএমআরটা ব্যবহার করি। এটার ফুল ফর্ম কি? ব্যাসাল মেটাবলিক রেট। ব্যাসাল মেটাবলিক রেট, যেটা দিয়ে আমরা পূর্ণ বিশ্রামরত অবস্থায় তোমার কতটুকু শক্তি খরচ হয়েছে ওইটা নির্ণয় করতে পারতেছি। আর বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এখন এটা দিয়ে কি করি? এটা দিয়ে হচ্ছে তুমি কতটা স্থূল বা কতটা মোটা এটার পরিমাণ বের করা যায়, স্থূলতার পরিমাণ বের করা যায়। বডি ম্যাস ইন্ডেক্স, যেটা দিয়ে মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। মানে গড়ন আর চর্বির সূচক বলতে তোমার স্থূলতার পরিমাণ বের করা যায়, যে তুমি কতটুকু স্থূলতার কোন পর্যায়ে পড়তেছো, তুমি কি আদর্শ একটা, মানে এটার একটা তোমার আছে, কিছু রেঞ্জ আছে, ওই রেঞ্জের ভিতরে মানটা আসলে আমরা বুঝতে পারি যে তুমি স্থূলতার কোন লেভেলে আসো বা তোমার দেহের গড়ন কিরকম, এই জায়গাটা বুঝতে পারি, স্থূলতার পরিমাণটা বুঝতে পারি। এরপরে কি আছে দেখো তো, ফরমালিন কি? ফরমালিন হচ্ছে একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ, যেটা দিয়ে আমরা হচ্ছে পচে যাবে এরকম খাদ্য উপাদানগুলোকে পচনের হাত থেকে রক্ষা করতে পারি বা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এটা যেহেতু একটা বিষাক্ত উপাদান, দেখো বলেই দিছে যে বিষাক্ত রাসায়নিক পদার্থ, বিষাক্ত ওয়ার্ডটা বলে দিছে, তবুও হচ্ছে অনেকে এটা ব্যবহার করে, অসাধু ব্যবসায়ীরা এটা ব্যবহার করবে কি জন্য? কারণ তাদের তো কোনো সমস্যা নেই, তারা হচ্ছে যতদিন হচ্ছে ওইটা পচনের হাত থেকে রক্ষা করতে পারবে ততদিন তার কাছে মজুদ রাখতে পারবে, তারপরে দাম ছাড়বে না, অনেক দাম দিয়ে, চড়া দাম দিয়ে হচ্ছে বিক্রি করতে থাকবে। তাহলে এই যে বিষাক্ত পদার্থটা ব্যবহার করলো, এটার কারণে উনি কিন্তু নিজের পরিবারকে এটা খাওয়াবে না বিষাক্ত পদার্থ, সে তো জানে এটা বিষাক্ত পদার্থ, কিন্তু ওই যে ক্রেতাদের কাছে এরকম বিষাক্ত পদার্থগুলা দিয়ে খাদ্য বিক্রি করার মাধ্যমে কি হবে, যখন তুমি ওটা সেবন করবা বা গ্রহণ করবা সেক্ষেত্রে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। আবার উনারা যে ব্যবহার করে না ফরমালিন, যে পানিতে মিক্স করে, উনাদের হাতেরও কিন্তু ক্ষতি হয়, মানে এটা আলটিমেটলি ক্ষতিই হয়। সংরক্ষণের জন্য ব্যবহার করলেও এটা হচ্ছে একটা খারাপ কাজ, যেটা আমাদের করা উচিত না। তারপরে কি বলছে দেখো তো, হেভি মেটাল কি? হেভি মানে কি? ভারী, আর মেটাল হচ্ছে তোমার ধাতু, তাহলে ভারী ধাতু শুনেই বোঝা যাচ্ছে। এখন এই যে ভারী ধাতুগুলা কি হয়, তুমি যদি খাদ্য হিসেবে গ্রহণ করো, এটা তো অনেক ভারী, এটা কি হবে, মানে তলানি হিসেবে পড়ে থাকবে, যেটা তোমার দেহে ক্ষতি করে। হেভি মেটাল হচ্ছে মাছে ও পশু খাদ্যে ব্যবহৃত অখাদ্য উপাদান, মানে খাদ্যের সাথে ভেজাল মিক্স করে না, ওই ভেজাল মিক্স করে, এই ভেজালগুলাই হচ্ছে তোমার হেভি মেটাল। যেই হেভি মেটালগুলা খাদ্য হিসেবে ওই যে পশু পাখিরা যখন গ্রহণ করতেছে, ওদের দেহে ওটা মানে ভারী যে উপাদান, যেহেতু এটা হচ্ছে জমা হয়ে পড়ে থাকতেছে, ওই পশু পাখিগুলো যখন আবার তুমি খাদ্য হিসেবে গ্রহণ করতেছো, তখন আবার তোমার দেহে ওই বিষাক্ত বা খারাপ উপাদানটা চলে আসতেছে। এটার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়, মানে স্বাস্থ্যের ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কি।
এরপরে কি বলছে, পৌষ্টিক তন্ত্র কাকে বলে? পৌষ্টিক তন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে আমাদের খাদ্য পরিপাক হয়। এখন তন্ত্রটা কীরকম আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এই যে পাকস্থলীর শেষে দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র শুরু হয়। ক্ষুদ্রান্ত্র হচ্ছে এরকম পেঁচানো অংশ, ক্ষুদ্রান্ত্র এরপরে শুরু হয় হচ্ছে তোমার বৃহদান্ত্র, বৃহদান্ত্রের শেষে থাকে হচ্ছে মলাশয়। এখন খাদ্য যখন এই নালীগুলার ভিতর দিয়ে যাইতে থাকে তখন হচ্ছে পরিপাক হয়, পরিপাক হইতে থাকে, শোষণ হয়, ক্ষরণ, রক্ষণ, বিভিন্ন ধরনের কাজ আমাদের এই অন্ত্রের প্রাচীরগুলা করে থাকে। এখন যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হবে। পাকস্থলীতে যখন আসলো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার আমিষ জাতীয় খাদ্যটাকে পরিপাক করলো। এরপরে যখন ক্ষুদ্রান্ত্রের ভিতর দিয়ে যাচ্ছে তখন তোমার অন্য খাদ্য উপাদানগুলা সব হচ্ছে পরিপাক হবে, এনজাইম এখান থেকে নিঃসৃত হবে, এনজাইমগুলা কি করবে, খাদ্য পরিপাক করবে। এরপরে বৃহদান্ত্রে যখন আসবে তখন শুধুমাত্র আমাদের উচ্ছিষ্টাংশগুলা থাকতেছে, এখান দিয়ে যখন খাবারগুলো যাবে শুধুমাত্র উচ্ছিষ্টাংশগুলা থাকবে আর ওখান থেকে পানি অ্যাবজর্ব হইতে থাকবে, আর তারপরে মলগুলা এসে হচ্ছে তোমার মলাশয়ে জমা হবে। তাহলে দেখো পুরা যে অর্গানগুলো মানে অনেক অনেক অর্গান সবাই মিলে কি কাজ করলো, শুধুমাত্র খাদ্য পরিপাকের কাজটা করলো। এই যে খাদ্য পরিপাকের যেই কাজটা, এটাই হচ্ছে তোমার পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র বলতে তাহলে যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয়। এখন আমরা কি করি, জটিল খাদ্য গ্রহণ করি, এই জটিল খাদ্য উপাদানগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করতে হবে। সরল উপাদানে পরিণত করলে বা ওর যে মৌলিক এককটা, ধরো তুমি ভাত খাইলা, ভাতটাকে ভাঙতে ভাঙতে আমরা গ্লুকোজ পর্যন্ত যাব, তাই না? গ্লুকোজের চেয়ে ছোট ফর্মে আর আমাদের যাওয়া লাগবে না, গ্লুকোজটা আমাদের বডির কোষগুলো কি করবে, অ্যাবজর্ব করতে পারবে। তাহলে এই যে গ্রহণ উপযোগী উপাদানের কথা বললো, তার মানে ওই একদম ছোট বা সরল উপাদানে যাইতে হবে, তখন হচ্ছে আমাদের দেহটাকে শোষণ করবে। এই যে কাজটা করতেছে যে তন্ত্রগুলা, ওইটাই হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক গ্রন্থিও আছে কতগুলা, যেখান থেকে তোমার হচ্ছে এনজাইম নিঃসৃত হয়, যে এনজাইমগুলো তোমার খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য করে। এই যে পৌষ্টিক তন্ত্রটাকে আমরা হচ্ছে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি এই দুইটা ভাগে ভাগ করতে পারি, নালীতে ভাগ করতে পারি আর হচ্ছে গ্রন্থিতে ভাগ করতে পারি, পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। তাহলে সব কিছু মিলেই হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। এরপরে কি বলছে দেখো তো, এনামেল কি? এনামেল তুমি করো, দাঁতের যে অংশটুকু দেখা যাচ্ছে বাইরে থেকে সাদা চকচক করতেছে মুক্তার মতো শক্ত যে পাথরের মতো অংশটুকু, এইটাই হচ্ছে তোমার এনামেল, মানে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এনামেল। এখন এটা তো তুমি খাতায় লিখতে পারবা না, এটা কি লিখবা যে করলে দাঁতের যে বাইরে যেটা দেখা যায় এটাতে এনামেল? না, এভাবে তো আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো দেখো তো, দাঁতের মুকুটের মতো অংশে ডেন্টিনের উপরিভাগে এক ধরনের কঠিন উপাদান থাকে, এটাই হচ্ছে এনামেল। চলো আমরা চিত্রতে দেখি। দেখো তো, এটা যদি তোমার মাড়ি হয়, এই যে দাঁতের মাড়ি, হ্যাঁ, গাম দ্বারা দাঁতটা হচ্ছে আটকানো আছে। আবার আটকানোর জন্য এখানে যে সবুজ কালারের যে অংশটা আমি দিলাম এটাকে আমরা সিমেন্ট বলবো। আর দাঁতের ভিতরেও দন্ত মজ্জা থাকে, বা মানে হচ্ছে তোমার স্নায়ুগুলা একদম তোমার গোড়ার ভিতর পর্যন্ত যায়, যার জন্য দাঁতকে কিন্তু আমরা মৃত কঙ্কাল বলি। দাঁত, নখ, চুল এগুলো হচ্ছে মৃত কঙ্কাল বা বহি কঙ্কাল। এখন এইগুলাতে আমাদের মানে এগুলা কাটলে বা ছিঁড়লে আমাদের ব্যথা পাওয়ার কথা না, কিন্তু দাঁতে যখন পোকা হয় তখন দাঁত ব্যথা করে কেন, বা দাঁত যখন আমরা উঠাইতে যাই তখন দাঁতে ব্যথা করে কেন? কারণ হচ্ছে ওই যে দেখো ভিতরে তোমার হচ্ছে এই যে শিকড়গুলো আছে, দন্ত মজ্জা, যেটা মানে এনামেল ভেদ করে ডেন্টিন পর্যন্ত আসলে ডেন্টিনের নিচে থেকে নিচে যাওয়া শুরু করলেই হচ্ছে তোমার মানে ব্যথা মানে পাওয়া শুরু করবা। কারণ উপরের যে অংশগুলো, এই যে এনামেল যে জায়গাটা আমি চিহ্নিত করছি, এনামেলে যদি তোমার ক্ষয় হয় বা এনামেল যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার এত বেশি ব্যথা অনুভব হবে না, শুধু একটু শীষ ধরবে দাঁতে, কিন্তু ব্যথা এতটা পাবা না। কিন্তু যখনই তুমি যে ডেন্টিন পর্যন্ত চলে আসবা, ডেন্টিনের নিচে আসা শুরু করবা, তখনই হচ্ছে ব্যথাটা অনুভব হয়। দাঁতে যদি তোমার হচ্ছে ওই যে জীবাণু অ্যাটাক করলে যখন দাঁত ক্ষয় হয়ে যায় তখন এই যে এই দিকে নিচের দিকে চলে আসে দেখি হচ্ছে দাঁতে ব্যথা হয়, কিন্তু দাঁত যেহেতু একটা কঙ্কাল এজন্য এটাতে ব্যথা হওয়ার কথা না, মানে দাঁতে ব্যথা হয় না, কিন্তু নিচের দিকে যখন তুমি এই যে এই দিকে চলে আসবা তখন হচ্ছে ব্যথা অনুভব হবে। তাহলে এনামেল দেখো তো আমি কই চিহ্নিতকরণ করলাম, একদম উপরে না, একদম উপরে যে লেয়ারটা এটাই হচ্ছে এনামেল।
এখন কি বলছে এখানে দাঁতের মুকুট অংশে, আচ্ছা মুকুট অংশটা আমি বলি। এই যে দেখো এইখানে উপরের দিকে যে এই অংশটা না, এটা হচ্ছে মুকুট। এখানে যেটা মাড়ির সাথে আটকানো আছে এটা হচ্ছে তোমার গ্রীবা। তাইলে এইটাই জিজ্ঞেস করছে যে মুকুট অংশে, মুকুট অংশে যে শক্ত উপরিভাগটা, এই যে কঠিন যে উপাদানটা যেটা দিয়ে হচ্ছে তোমার দাঁতের বাইরেটা গঠিত, ওইটাই হচ্ছে আমাদের এনামেল। এখন আরেকটা কথা, এই যে কঠিন উপাদান যেটা বললো, এই কঠিন উপাদানটা হচ্ছে তোমার ক্যালসিয়ামের ধাতু, ক্যালসিয়াম ধাতু বা ওই ধাতুর যৌগ মিলে গঠিত। ক্যালসিয়াম কিন্তু আবার হাড়ও গঠন করে, আবার দাঁতও গঠন করে। তাহলে এই যে কঠিন উপাদানটা বললো না, কঠিন যে কথাটা বললো, এটা হচ্ছে ক্যালসিয়াম বুঝাইছে, মানে ক্যালসিয়ামের যৌগগুলা বুঝাইছে। এরপরে দন্ত মজ্জা কি, দন্ত মজ্জা ওই জায়গাটায় চিহ্নিত করছিলাম, দেখছো কোন জায়গাটা, এইখানে। এটা হচ্ছে দন্ত মজ্জা, ডেন্টিনের নিচে, তাই না? এই যে ডেন্টিনের ভিতরে, ডেন্টিনের ভেতরে যে ফাঁপা নরম অংশ, ওইটাই হচ্ছে দন্ত মজ্জা। ডেন্টিনের ভেতরে যে ফাঁপা নরম অংশ, ওইটাই হচ্ছে দন্ত মজ্জা। একটি মানব যকৃতে কতটি লোব বা খণ্ড থাকে? যকৃৎ কোনটা? যকৃৎ হচ্ছে কলিজা বা লিভার যেটাকে আমরা বলি। এই যে পাকস্থলীটা যদি আমি আঁকি, এই যে দেখো পাকস্থলী, পাকস্থলীর এই যে উপরের দিকে এইখানটায় হচ্ছে এরকম, এই অংশটা হচ্ছে আমাদের যকৃৎ। এখন যকৃৎ বা লিভার বা কলিজা যেটাই তুমি বলো, ওখানে হচ্ছে 4টা লোব থাকে। লোব মানে হচ্ছে খণ্ড, 4টা খণ্ড থাকে এই জায়গায়। তাহলে মানব যকৃতে আমরা 4টা লোব দেখতে পাই বা 4টা খণ্ড দেখতে পাই। পাকস্থলীর উপরের দিকে এই অংশটা হচ্ছে আমাদের যকৃৎ। অগ্নাশয় থেকে কি উৎসেচক, কি উৎসেচক আর হরমোন নিঃসৃত হয়? এখন অগ্নাশয় কোনটা? এই যে পাকস্থলীর এইখানটায় দেখো একটা মানে হচ্ছে তোমার ভাঁজ যে দেখতে পাইতেছি, এইখানটায় একদম নিচেই এখানে পাতার মতো একটা অঙ্গ পাওয়া যায়, এরকম দেখতে পাতার মতো যে এই অঙ্গটা, এটাকে আমরা বলবো হচ্ছে অগ্নাশয়। এখন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কি জন্য? কারণ অগ্নাশয় হরমোনও নিঃসরণ করে, এনজাইমও নিঃসরণ করে। যেই গ্রন্থিগুলো একই সাথে হরমোন আর এনজাইম দুইটাই নিঃসরণ করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি। এখন সে কি উৎসেচক বা এনজাইম নিঃসরণ করে আর কি হরমোন নিঃসরণ করে, চলো দেখি। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। ওই অগ্নাশয় রসে ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ, এই 3টা হচ্ছে তোমার এনজাইম। ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ, এই 3টা উৎসেচক বা এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমগুলো কি করে? তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে। এই যে এখান দিয়ে তোমার পাকস্থলীর পরপরই আমি যে ক্ষুদ্রান্ত্র আঁকছিলাম একটু আগের চিত্রটায়, ওই ক্ষুদ্রান্ত্রে এখান থেকে রসগুলা আসে। আসার পরে কি হয়? ওই খাদ্যগুলা পরিপাক করতে সাহায্য করে। ট্রিপসিন তোমার আমিষ পরিপাক করে, এই যে লাইপেজ, অ্যামাইলেজ, এগুলো হচ্ছে আমাদের সবগুলা খাদ্য উপাদানকে পরিপাক করে ফেলে। তাহলে খাদ্য পরিপাকের জন্য আমার এই উৎসেচকগুলা কাজ করতেছে। এরপরে দেখো হরমোন, ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন যে হরমোনটা, এটা হচ্ছে আমাদের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। গ্লুকোজ যদি বেড়ে যায় বা গ্লুকোজের মাত্রা যদি খুব কমে যায়, সেক্ষেত্রে তোমাদের পরিবারে যদি কারো ডায়াবেটিক্স থাকে, তাহলে দেখবা যে ওরা ইনসুলিন গ্রহণ করে। এই যে ইনসুলিন আর গ্লুকাগন, এটা কিন্তু মানে প্রাকৃতিকভাবে মানে ডায়াবেটিক্স না হইলে বাইরে থেকে তোমার নেওয়া লাগতেছে না, ওইরকম সময় কে আমাদের এই কাজটা করে? এটা হচ্ছে অগ্নাশয় আমাদের এই কাজটা করে, যে ইনসুলিন আর গ্লুকাগন হরমোন নিঃসরণের মাধ্যমে সে হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা ঠিক রাখে, গ্লুকোজ বাড়া কমা এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো সে এনজাইমও নিঃসরণ করলো। এনজাইম কি? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। আর হরমোন কি? ইনসুলিন আর গ্লুকাগন, এই 2টা হরমোন সে নিঃসরণ করতেছে। হরমোন আর এনজাইম একই সাথে নিঃসরণ করে বলে ওকে হচ্ছে আমরা মিশ্র গ্রন্থি বলবো। তাহলে আশা করি তোমরা এই ছোট প্রশ্নগুলো বুঝতে পারছো। মানে ছোট প্রশ্ন তুমি বইয়ে তো সংজ্ঞা পাবাই, লিখার মতো সংজ্ঞা তুমি অনেক জায়গায় পাবা। এখানে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমাকে বুঝানো, কারণ এই বইটা তো তোমার কাছে আছেই, সংজ্ঞা তুমি পাচ্ছ, কিন্তু জিনিসটা কি বা কোথায় পাওয়া যায়, এজন্য আমি চিত্র এঁকে তোমাকে শুধু জিনিসটা ধরায় দিলাম যে এই জায়গা থেকে এই মানে ওয়ার্ডটা কোথা থেকে আসছে বা এই ওয়ার্ডটা কোথায় মানে চিহ্নিত করে দেখাই দিলাম। আর উত্তরটা তো তুমি বইয়ের ভিতরেই পাচ্ছ। আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।